নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের তৃতীয় পর্ব। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি 440 নম্বর পৃষ্ঠা থেকে 447 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। কাশিয়াবাগানে জানকীনাথ ঘোষালের বাড়িতে সান্ধ্য চায়ের আসর বেশ বিখ্যাত। এই চায়ের আসরে আমন্ত্রণ পাওয়াই সামাজিকভাবে বিশেষ গৌরবের ব্যাপার। বড় হলঘরটা সুদৃশ্য সোফা সেটি দিয়ে সাজানো, মাঝখানে একটি নিচু গোল কাশ্মীরি টেবিল, একদিকের দেয়ালে একটি এক মানুষ সমান বিশাল ঘড়ি, তার ঘণ্টাধ্বনি গির্জার ঘণ্টার মতন সুগম্ভীর। অন্যদিকে একটি পিয়ানো। এছাড়া দেয়ালে ঝোলানো রয়েছে বিলাতি চিত্রকরদের কয়েকটি বাঁধানো ছবি। ঝুলন্ত ঝাড় লণ্ঠনটিতে 64 বাতি জ্বলে। এ বাড়িতে টানা পাখার ব্যবস্থা নেই। লেশ দিয়ে মোড়া অনেকগুলি হাত পাখা থাকে অতিথিদের জন্য। অতিথির সংখ্যা 7-8 জনের বেশি নয়। সমাজের বিভিন্ন স্তর থেকে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। সাহিত্য, শিল্প, রাজনীতি বিষয়ে কথাবার্তা হয়। রসিকতা, হাসি ঠাট্টাও চলে। সঙ্গীতও চা জলপানের অঙ্গ। কিন্তু পরনিন্দা, পরচর্চা বা নিছক লঘু কথা কেউ বললে অন্যরা ভুরু তুলে থামিয়ে দেয়। এই চায়ের আসরে মহিলারাও পুরুষদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেন। এই বৈশিষ্ট্যটি অন্যান্য অভিজাত গৃহে দেখা যায় না। পরিবেশটি অনেকটা বিলিতি ধরনের হলেও মানসিকতায় এরা খুবই স্বদেশী। এই পরিবারটি দেশপ্রেমে উদ্বুদ্ধ। আসরের মধ্যমণি জানকীনাথ নিজে নন, তার স্ত্রী স্বর্ণকুমারী। অনেকে বলে মহারানী ভিক্টোরিয়ার ভাবভঙ্গির সঙ্গে স্বর্ণকুমারীর মিল আছে। ব্রিটিশ রাজত্বে এখন যেমন রাজা নেই, মহারানীর শাসন চলছে, সেই রকম এই ঘোষাল পরিবারের সব কিছু চলে স্বর্ণকুমারীর অভিপ্রায় অনুসারে। জানকীনাথ একটু আড়ালে থাকতে ভালোবাসেন, তার স্বভাবটি এরকম। বহু জনহিতকর কাজের সঙ্গে তিনি যুক্ত, কিন্তু নিজের প্রচার চান না। গত 7-8 বছর ধরে যে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শহরে, তার পেছনে জানকীনাথের উদ্যোগ ও অর্থ সাহায্য অনেকখানি। কিন্তু তিনি সহজে মঞ্চের উপর বসতে রাজি হন না। তার সাহিত্য জ্ঞান যথেষ্ট, তবু নিজে কলম ধরেন না। তিনি চান তার স্ত্রী ও কন্যার খ্যাতি ছড়িয়ে পড়ুক। নিঃশব্দে তিনি আরও এমন কিছু সমাজ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন যা অনেকের কাছে অকল্পনীয়। জমিদার তনয় হয়েও জানকীনাথ কোনো রকম জাতিভেদ বা ছুঁতমার্গ মানেন না। ম্যাথর বা চণ্ডালের হাতেও রান্না তিনি অম্লান বদনে খেতে পারেন। এ শুধু কথার কথা নয়। সমাজের একেবারে অন্তজ শ্রেণীর লোকেদের বাড়িতে চাকরি দিয়ে তাদের রান্না বান্না ও অন্যান্য কাজকর্ম শিখিয়ে দেওয়া হয়। এবারে সর্বত্র তাদের অবাধ গতি। আজ অবশ্য তাদের সরিয়ে দিয়ে একজন খাঁটি ব্রাহ্মণকে দিয়ে সমস্ত আহার্য প্রস্তুত করানো হয়েছে। সেই ব্রাহ্মণটির খালি গা, মাথায় টিকি, গলায় সাদা ধপধপে মোটা পৈতে, অর্থাৎ তার ব্রাহ্মণত্ব প্রকটভাবে দৃশ্যমান। আজ বোম্বাই থেকে একজন অতিথি আসবেন, যার ছুঁতমার্গ সম্পর্কে নানান কাহিনী প্রচলিত। অতিথিরা আসবেন 6:30টার সময়। স্বর্ণকুমারী ও সরলা ঘরটির সাজসজ্জা শেষবারের মতন তদারকি করে নিচ্ছে। প্রত্যেকটি সোফার সামনে ছোট ছোট টুল পাতা,
তাতে রাখা হয়েছে জলের গেলাস, চুরুটের বাক্স ও দেশলাই। চুরুটের বাক্সগুলি সব রূপোর, আর পেতলের লম্বা লম্বা ছাইদানগুলি সোনার মতন ঝকঝকে। স্বর্ণকুমারী দেয়ালের একটা বাঁকা ছবি সোজা করে দিতে দিতে জিজ্ঞেস করলেন, আজ কি গান গাইবি ঠিক করেছিস? সরলা বলল, রবি মামার 2খানি গান গাইব, তুমি আমাকে বেশি গাইতে বলো না। স্বর্ণকুমারী বললেন, বাংলা গান তো মিস্টার তিলক বুঝবেন না, তুই আজ একটা সংস্কৃত গান গাইলে পারিস। সরলা ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফরাসি, হিন্দি, এমনকি কর্ণাটকি গানও জানে। তবু সে বলল, আমি বাংলা গানই গাইব, ওরা বুঝতে শিখুক। আমরা হিন্দি গান গাই, ওরা কেন বাংলা শুনবে না? স্বর্ণকুমারী বললেন, সংস্কৃত গান গাইলে কি হবে জানিস তো? ওরা মনে করে বাঙালিরা সংস্কৃত ভালো জানে না। তুই দেখিয়ে দিবি আমাদের মেয়েরাও কত ভালো সংস্কৃত জানে। সরলা ঠোঁট উল্টে বলল, ওদের কাছে আমি অত নিজেকে জাহির করতে চাই না। স্বর্ণকুমারী খানিকটা আদেশের সুরে বললেন, এত করে সংস্কৃত শেখা হচ্ছে, একটা গান শোনাতে কি আছে? অন্তত বঙ্কিমবাবুর ওই বন্দে মাতরম গানটা। মায়ের সঙ্গে সরলার প্রায়ই মতবিরোধ হয়, তবু পারিবারিক সহবত অনুযায়ী কেউ গলা চড়িয়ে কথা বলে না। গুরুজনদের কথার প্রতিবাদেরও একটা সীমারেখা আছে। আপত্তি চেপে রেখে সরলা বলল, আচ্ছা, গাইব। সরলা অনেক ব্যাপারেই বিদ্রোহিণী। কলেজে ভর্তি হবার সময় সে হঠাৎ ঠিক করেছিল সে একটা বিজ্ঞানের বিষয় নেবে, তাও আবার পদার্থবিদ্যা, ফিজিক্স। মেয়েরা পড়বে ফিজিক্স, এ তো পাগলামি। বেথুন কলেজে তো ফিজিক্স পড়বার কোনো ব্যবস্থাই নেই। বড় জোর বোটানি পড়া যেতে পারে, তাতে বিশেষ যন্ত্রপাতি লাগে না। সকলের নিষেধ সত্ত্বেও জেদ ধরে রইল সরলা। কলেজে ব্যবস্থা না থাকলেও মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সান্ধ্য লেকচার শুনে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু সেখানে তো শুধু পুরুষরা যায়। অতগুলি বয়স্ক ছাত্রদের মধ্যে একা একটি মেয়ে গিয়ে বসতে পারে নাকি? কিন্তু অনেক প্রথাই তো ভাঙছে একটু একটু করে। সরলা ডাক্তারি পড়তে রাজি হয়নি বলে মহেন্দ্রলাল কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। এবার সে বিজ্ঞান পড়তে আগ্রহী শুনে তিনি উৎফুল্ল হয়ে বলেছিলেন, হ্যাঁ, ব্যবস্থা হবে, আলবাত ব্যবস্থা হবে। ছেলেগুলো কি বাঘ নাকি যে খেয়ে ফেলবে মেয়েটাকে? তবে সন্ধেবেলা একা একা সরলাকে বিজ্ঞান ভবনে গিয়ে ক্লাস করতে হলো না অবশ্য। লেকচার শুরু হবার আগে সরলা গিয়ে বসে থাকত মহেন্দ্রলাল ও ফাদার লাফুর চেম্বারে। তারপর তার 2 দাদা তাকে সঙ্গে নিয়ে আসত বক্তৃতা কক্ষে। তাদের সঙ্গে সামনের দিকে পাতা থাকত আলাদা 3টি চেয়ার। দাদাদের সঙ্গে আসবার সময় ছাত্ররা চাপা টিটকিরি দিয়ে বলতো, বডিগার্ড বডিগার্ড। সসম্মানে ফিজিক্স পাস করে রূপোর মেডেল পেয়েছিল সরলা। বিএ পরীক্ষায় সে অনার্স নিয়ে পাস করেছে। এখন তার প্রধান কাজ ভারতী পত্রিকার দেখাশুনো করা এবং বিবাহেচ্ছু প্রেমিকদের দূরে সরিয়ে রাখা। না, বিয়ে করে কোনো বাড়ির বউ সেজে বসে থাকার একটুও ইচ্ছা নেই তার। জীবন তার কাছে এর চেয়ে অনেক বড়। মা বাবার অবশ্য বিয়ের জন্য চাপ দেন না সরলাকে। এর মধ্যে সরলা আবার ঠিক করেছে সে সংস্কৃতে MA পরীক্ষা দেবে। এক বেদান্তবাগী পণ্ডিতের কাছে শুরু করলো পড়াশুনো। সংস্কৃত কলেজের এক অধ্যাপক তা জানতে পেরে বললেন,
অত সোজা নাকি? বাড়িতে বসে এমএ পরীক্ষা, এ আর অন্য কোনো বিষয় নয়। সংস্কৃত কী করে পাস করে দেখব। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরলা। দিনরাত সংস্কৃত পড়ছে। আর পণ্ডিত বলেছেন, হাতিবাগানের দত্তদের বাড়ির ছেলে হীরেন্দ্র সত্যিকারের হীরের টুকরো। আর এই সরলা এমন আর দেখেনি। বাইরে ঘোড়ার গাড়ির শব্দ হতেই স্বর্ণকুমারী দ্রুত অন্দরমহলে চলে গেলেন। অতিথিরা হঠাৎ এসে অপ্রস্তুত অবস্থায় তাকে দেখে ফেলবে, এরকম কখনো হয় না। অতিথিরা সবাই এসে আসন গ্রহণ করবেন। ভৃত্যেরা প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে আসবে। পারস্পরিক কথাবার্তা শুরু হবে। তারপর একসময় নাটকীয়ভাবে গৃহকর্ত্রীর আবির্ভাব। রাজসভায় রাজেন্দ্রাণীর প্রবেশের মতন। সরলা অবশ্য সাজ পোশাক বা আদব কায়দা নিয়ে মাথা ঘামায় না। সাদা সিল্কের শাড়ি তার পছন্দ। বাঁ কাঁধের কাছে একটি বড় রক্তিম চুনি বসানো ব্রোচ। এছাড়া আর কোনো অলংকার সে পরেনি। সে এগিয়ে গেল দরজার দিকে। ওপর থেকে নেমে এলেন জানকীনাথ। কন্যার দিকে চেয়ে সকৌতুকে বললেন, আজকের পার্টিতে কোনো ব্যাচেলর নেই। তোকে কেউ বিয়ের প্রস্তাব দিয়ে জ্বালাতন করবে না। প্রথম দুজন অতিথি সরলার অপরিচিত। বাগবাজারের শিশির কুমার ঘোষের ছোট ভাই মতিলাল একজন বিখ্যাত সাংবাদিক। শিশির কুমার এখন বৈষ্ণব ধর্ম নিয়ে খুব মেতেছেন। মতিলালই ওদের অমৃতবাজার পত্রিকা প্রধানত দেখাশুনো করেন। কিছুকাল আগে এই পত্রিকাটি তারই চেষ্টায় সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। মতিলাল জাতীয় কংগ্রেসের একজন উৎসাহী সংগঠক। মতিলালের সঙ্গীটিও একজন বিখ্যাত সাংবাদিক। ইনি বোম্বাইয়ের কেশরী নামে একটি পত্রিকার সম্পাদক এবং মারাঠা পত্রিকার অন্যতম পরিচালক ও লেখক। ইংরেজি ও মারাঠি এই দুই ভাষাতেই লেখেন। এর নাম বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলকের বয়স 36-37 মতন। সুগঠিত ব্যায়ামপুষ্ট শরীর, উজ্জ্বল গৌরবর্ণ মুখখানিতে চাপা অহংকারের চিহ্ন। ইনি চিৎপাত্তন ব্রাহ্মণ। মহারাষ্ট্রের এই চিৎপাত্তন ব্রাহ্মণরা মনে করে এরাই ভারতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এমন জনশ্রুতি আছে যে বিদেশে একটি জাহাজ আরব সাগরে ডুবে গেলে তার যাত্রীরা ভাসতে ভাসতে এসে ঠেকে কোঙ্কণ উপকূলে। স্থানীয় মানুষরা এদের সবাইকে মৃত ভেবে চিতায় চড়িয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার পর সেই প্রত্যেকটি মৃতকল্প মানুষ উঠে বসে। জ্বলন্ত চিতা থেকে পুনর্জীবিত হয় বলেই এদের নাম চিৎপাত্তন। একসময় মহারাষ্ট্র তথা ভারতের অনেকখানি অংশেরই শাসন ক্ষমতা দখল করেছিল এই চিৎপাত্তন ব্রাহ্মণরা। ছত্রপতি শিবাজির উত্তরাধিকারী পেশওয়াগণ ছিলেন এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বালগঙ্গাধর উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেশ কিছু মতামত অত্যন্ত সংস্কারাচ্ছন্ন ও প্রাচীনপন্থী। মহারাষ্ট্রে পাশ্চাত্য ধারায় শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী, অথচ বিধবা বিবাহের বিরোধী, জাতিভেদ প্রথার সমর্থক। এই কিছুদিন আগে সহবাস সম্মতি আইন নিয়ে কত হইচই হয়ে গেল, তাতেও এর ভূমিকা ছিল বিচিত্র। বাল্যবিবাহ প্রথার দরুন 5-6 বছর বয়সের মেয়েদের ওপর স্বামীরা ধর্ষণ করে। ভয়ে ও যন্ত্রণায় কত বালিকা মারাই যায়। এতকাল তা গোপনই থাকত। এখন সংবাদপত্রে সেরকম কিছু কিছু ঘটনা মুদ্রিত হয় প্রায়ই। সেই জন্য ইংরেজ সরকার একটা আইন প্রণয়ন করতে চাইলেন। বিবাহ যে বয়সেই হোক,
স্ত্রীর বয়স 12 বছর পূর্ণ হবার আগে কোনো স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না। 12 বছরের কম বয়সী বধূর সঙ্গে কোনো স্বামী জোর করে মিলিত হতে চাইলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। বিবাহ একটা ধর্মীয় অনুষ্ঠান, সে ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করতে ইংরেজ সরকার সাহস পায় না। কিন্তু যেখানে বালিকাদের উপর ধর্ষণে প্রাণনাশের সম্ভাবনা, সেখানে তা প্রতিরোধের ব্যবস্থা নেওয়াই তো সঙ্গত। দেশের অধিকাংশ শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এই আইনকে সমর্থন জানিয়েছিলেন, কিন্তু মহারাষ্ট্রের এই বিশিষ্ট ব্যক্তিটি তীব্র ভাষায় এর প্রতিবাদ করে গেছেন। বালগঙ্গাধর তিলক যদি শুধু একজন গোঁড়া প্রাচীনপন্থী মানুষ হতেন তাহলে তাকে আমল না দিলেই চলত, কিন্তু ইনি একজন প্রবল দেশপ্রেমিক। ছাত্র অবস্থাতেই প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো দিন ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করবেন না। দেশের মানুষের চেতনা জাগ্রত করা এর ব্রত। জাতীয় কংগ্রেসে ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। নেতৃত্ব দেবার সমস্ত গুণ রয়েছে এর মধ্যে। এরকম মানুষকে কোনো ক্রমেই অগ্রাহ্য করা যায় না। জানকীনাথ এই দুই অতিথিকে অভ্যর্থনা করে নিয়ে এলেন ভেতরে। ধুতির উপর গায়ে শুধু একটা সিল্কের চাদর জড়িয়ে আছেন তিলক। আসন গ্রহণ করার আগে তিনি জুতো খুলে পা ধুতে চাইলেন। সরলা নিজে তিলককে বাইরের উঠানে নিয়ে গিয়ে জল ঢেলে দিল তার পায়ে। তিলক এই যুবতীর সঙ্গে কোনো কথা বললেন না। একে একে অন্য অতিথিরা এসে উপস্থিত হলেন। স্বর্ণকুমারী মাঝখানে এসে বসার পর নিজের হাতে একটা পিরিচে খাবার সাজাতে লাগলেন। নবীন ময়রার দোকান থেকে আলাদাভাবে রসগোল্লা বানিয়ে আনা হয়েছে। বাড়িতে তৈরি হয়েছে মালপোয়া, সন্দেশ, নিমকি, লুচি, মোহনভোগ। তিলকের কথা চিন্তা করে সমস্ত আহার্যই আজ নিরামিষ। পেঁয়াজ কিংবা ডিমের ছোঁয়া পর্যন্ত নেই। মতিলাল স্বর্ণকুমারীর দিকে ইঙ্গিত করে বললেন, ওকে কিছু দেবেন না? স্বর্ণকুমারী বিস্মিত হয়ে বললেন, সবই তো ব্রাহ্মণের হাতে তৈরি, তাও উনি খাবেন না, কিছুই খাবেন না। মতিলাল বাংলায় বললেন, উনি তো আমার বাড়িতে এসে উঠেছেন। আমি রান্নার বামুন ঠিক করে রেখেছিলাম, কিন্তু উনি নিজে বোম্বাই থেকে একজন রান্নার ঠাকুর সঙ্গে করে এনেছেন। বাঙালি বামুনদের উপর ওদের ভক্তি শ্রদ্ধা নেই। স্বর্ণকুমারী খুবই আহত বোধ করলেন। তিলক বাংলা বোঝেন না, তবু ওদের কথাবার্তার মর্ম খানিকটা হৃদয়ঙ্গম করে ইংরেজিতে বললেন, আমি শুধু চা খাবো। চা, দুধ, চিনি আলাদা করে রাখুন, আমি নিজে মিশিয়ে নেব। মতিলাল সকৌতুকে বললেন, চা খেতে রাজি হয়েছেন, সেও তো এক সৌভাগ্যের ব্যাপার। আপনার একবার চা খাওয়া নিয়ে কী কাণ্ড ঘটে গেছে সে কথা এদের বলতে পারি বালগঙ্গাধর? তিলক সোফাতে বসে আছেন, শিরদাঁড়া সোজা করে। গম্ভীর মুখ, আয়ত চক্ষু দুটি যেন ঝকঝক করছে। মুখে কিছু না বলে সামান্য ঘাড় হেলিয়ে তিনি সম্মতি জানালেন। মতিলাল বললেন, একবার হয়েছিল কি, পুনায় এক পাদ্রী আর তার বোন একটা বক্তৃতা সভায় সেখানে বিশিষ্ট ব্যক্তিদের ডেকেছিলেন। বক্তৃতা তো হয়ে গেল, তারপর চা আর বিস্কুট পরিবেশন করা হলো। তিলক, রানাডে, গোখলে এরা সবাই নিলেন। আর ছিলেন যোশী নামে একজন নেটিভ খ্রিস্টান। সে লোকটা উৎসাহ করে চায়ের কাপ, বিস্কুট এগিয়ে দিচ্ছিল। তারপর সেই একটা খবরের কাগজকে জানিয়ে দিল যে এই সব ব্যক্তিরা এক বিধর্মী মিশনারির বাড়িতে চা খেয়েছে।
তাই নিয়ে গোলমাল পাকিয়ে উঠল। শঙ্করাচার্যের মঠে বিচার সভায় তিলকদের জাতিচ্যুত করার বিধান দেওয়া হলো। তখন তিলক নানা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বোঝালেন যে এই লঘু পাপে প্রায়শ্চিত্ত করলেই নিস্তার পাওয়া যায়। তিলক কিছু অর্থ জরিমানা দিয়ে প্রায়শ্চিত্ত করলেন। তারপর থেকে আর তিনি সেখানে চা খান না। উপস্থিত অতিথিদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। ব্যারিস্টার আশুতোষ চৌধুরী বললেন, মিস্টার তিলক, একটা প্রশ্ন করতে পারি? আপনি প্রায়শ্চিত্ত করতে রাজি হলেন কেন? আপনি কি সত্যি মনে করেন খ্রিস্টান হোক বা যাই হোক কারুর বাড়িতে চা পান করা দোষের? তিলক দুদিকে মস্তিষ্ক সঞ্চালন করে বললেন, না। আশুতোষ চৌধুরী বললেন, তাহলে আপনি জরিমানা দিলেন কেন? আমরা তো কত সাহেব মেমের হাতে চা খেয়েছি, হোটেলে গিয়েও চা খাই, আমাদের তো জাত যায় না। তিলক এবার জলদমন্ত্র স্বরে বললেন, বাংলায় আপনারা অনেক সামাজিক নিয়ম ভাঙতে পারেন, বদলাতে পারেন, কারণ বাংলায় সেরকম সুদৃঢ় সমাজ বন্ধন নেই। শঙ্করাচার্যের মতন ধর্মগুরু নেই। আমি জানি চা পাতার রস, একটু দুধ ও একটু চিনি মিশ্রিত পানীয়টি নির্দোষ, তাতে জাত যায় না। কিন্তু আমাদের দেশের কোটি কোটি অশিক্ষিত মানুষ এখনও মনে করে বিধর্মীর হাতে কিছু খেলে জাত যায়। যতদিন না তাদের এই মনোভাবের বদল ঘটছে ততদিন আমি বাড়াবাড়ি করতে চাই না। শঙ্করাচার্য যদি আমাকে জাতিচ্যুত করতেন তাহলে সাধারণ মানুষ আর আমার কোনো কথাই শুনতে চাইতো না। ব্রাত্যদের সবাই অবজ্ঞা করে, তাই আমি প্রায়শ্চিত্ত মেনে নিয়ে বুঝিয়ে দিয়েছি আমি ব্রাহ্মণ্য ধর্মের মূল ঐতিহ্যের সঙ্গে যুক্ত। আপনারা মনে করেন আগে সমাজ সংস্কার, তারপর রাজনীতি। আমি মনে করি আগে রাজনীতি, তারপর সমাজ সংস্কার। তিলকের বক্তৃতাটি শেষ হতেই সরলা ফস করে জিজ্ঞেস করল, আপনি নাকি বিধবা বিবাহের বিরোধী? তিলক স্পষ্ট গলায় বললেন, হ্যাঁ। সরলাও খানিকটা অভিযোগের সুরে বলল, কেন? বাল্য বিধবাদের যে কত কষ্টের জীবন কাটাতে হয় তা আপনি জানেন না, কখনো দেখেননি। তিলক বললেন, দেখেছি, জানি। বিধবাদের উচিত সেই কষ্ট ও ত্যাগ স্বীকার করেও পরিবারের সবার সেবা করে যাওয়া, তাতে মহৎ দৃষ্টান্ত স্থাপিত হবে, নইলে সমাজে অসংযম বাড়বে। সরলা বলল, বাহ, বেশ কথা বললেন। মেয়েরাই শুধু কষ্ট স্বীকার করবে আর পুরুষেরা একটার পর একটা বিয়ে করে যাবে। তিলক বললেন, কন্যা, তুমি আমার পুরো মতামত জানো না। আমি যেমন বিধবাদের বিয়ে মানি না, তেমনই বলেছি বিপত্নিকরাও আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না। আসরে একটা মৃদু হাস্যরোল উঠল। এমন অদ্ভুত প্রস্তাব কেউ কখনো শোনেনি। জানকীনাথ একটা প্রশ্ন করার জন্য উসখুস করছিলেন, কিন্তু তিনি গৃহস্বামী, অতিথি বিরক্ত হতে পারেন, এমন কোনো কথাই তার বলা উচিত নয়। মনে মনে ভাবলেন, ভাগ্যিস আজ ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে নেমন্তন্ন করা হয়নি, তাহলে তিনি বোম্বাইয়ের এই নেতাটিকে ধমকে শেষ করে দিতেন। তিনি ফিসফিস করে আনন্দমোহন বসুকে বললেন, সহবাস সম্মতি বিলের কথা একবার জিজ্ঞেস করো না। আনন্দমোহন বললেন, মিস্টার তিলক, আপনি সহবাস সম্মতি বিলের এত ঘোর বিরোধী কেন তা তো আমরা কিছুতেই বুঝতে পারিনি। বাচ্চা মেয়েদের উপর স্বামীরা অত্যাচার করুক, এটা আপনি মেনে নেবেন? এই প্রসঙ্গটি ওঠা মাত্র সরলা ঘর থেকে বেরিয়ে চলে গেল।
সহবাস শব্দটি অন্য পুরুষদের সামনে শোনাও উচিত নয় কোনো কুমারী মেয়ের। তিলক বলল, সেরকম কোনো স্বামীরূপী পশুকে চোখের সামনে দেখলেই আমি জুতো পেটা করব। সকলেই বিস্মিত। এ যে সম্পূর্ণ বিপরীত কথা। আনন্দমোহন বললেন, কি আশ্চর্য, আমরা যে একেবারে অন্য রকম শুনেছি। এই বিল পাস হবার আগে আপনি তীব্র ভাষায় এর বিরুদ্ধে লিখেছেন, এর বিরুদ্ধে সই সংগ্রহ করেছেন, এ কথাও শুনেছি। পুনার ক্রীড়া ভবনে ডাক্তার ভান্ডারকর এই বিলের সমর্থনে একটা মিটিং ডেকেছিলেন। আপনি দলবল নিয়ে জোর করে সেখানে ঢুকে মিটিং ভেঙে দিয়েছেন। খানিকটা মারামারিও হয়েছিল। তিলক বক্রভাবে বললেন, মিটিংয়ে জোর করে ঢুকতে হয় না। মিটিং কি সবার জন্য নয়? যারা বাধা দিয়েছিল আমার সঙ্গীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি তো হতেই পারে। আনন্দমোহন বললেন, আপনি এই বিল পাসের ঘোর বিরোধিতা করেছেন, অথচ এখানে বলছেন বাচ্চা মেয়েদের উপর অত্যাচার করা অন্যায়। তিলক বললেন, বিরোধী তো বটেই, এই বিল পাস হওয়া খুবই অনুচিত হয়েছে। তারপর হঠাৎ রেগে উঠে বললেন, শুনুন, আপনাদের কতকগুলো স্পষ্ট কথা বলি। আমার ব্যক্তিগত মত এই যে বাল্যবিবাহ অতি ক্ষতিকর প্রথা। মেয়েদের 16 আর ছেলেদের 20 বছর বয়সের আগে বিয়ে দেওয়া একেবারেই উচিত নয়। আমাদের হিন্দু ধর্মের এরকম সংস্কার হওয়া প্রয়োজন। সে আমরা যখন পারব করব। ইংরেজ সরকার মাথা গলাতে যাবে কেন? আপনারা বাঙালিরা নিজেরা কিছু করতে পারেন না। একটা সমাজ সংস্কারের প্রস্তাব তুলে সরকারের কাছে ফেলে দেন। সরকার তা নিয়ে আইন পাস করলে মনে হয় একটা দারুণ কীর্তি হলো। আমরা চাইছি সরকারের কাছ থেকে কিছু কিছু ক্ষমতা নিয়ে নিতে, আর আপনারা সরকারের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিচ্ছেন। আমাদের ধর্মীয় ব্যাপারে ইংরেজ সরকারকে মাথা গলাতে দিলে ক্রমেই তারা তো পেয়ে বসবে। সেই জন্যই আমি এই সব সরকারি আইনের বিরোধী। আনন্দমোহন বললেন, আপনি যা বললেন আমাদের বাংলাতেও অনেকে এই মতে বিশ্বাসী। এখানকার কিছু রক্ষণশীল পত্রিকা সহবাস সম্মতি বিল সমর্থন করেনি, কিন্তু অন্য একটা দিক ভেবে দেখেছেন? আইন প্রয়োগ না করলে কি অনেক অনাচার বন্ধ করা যায়? আইন পাস না হলে সতীদাহ বন্ধ হতো, কৃতদাস প্রথা রদ হতো। পরাধীন জাতি নিজেদের সমাজ বদলাতে পারে না। আপনার যুক্তি অনুযায়ী কবে আমাদের সমাজের কিছু কিছু বীভৎস প্রথা নিজেরাই বদলাবে, সেই অপেক্ষায় বসে থাকলে এখনও শত শত নারী স্বামীর সঙ্গে চিতায় পুড়ে মরত। হাটে বাজারে গরু ছাগলের মতন মানুষও কেনা বেচা চলত। জানকীনাথ উঠে দাঁড়িয়ে বললেন, আর একবার চা। মতিলাল বললেন, একটু গান হোক না, সরলা মাকে ডাকুন, গান শুনি। সরলা এসে পিয়ানোয় বসল। পরপর 3টি গান শোনালো সে। অন্য সকলে বাহবা দিলেও তিলকের কোনো ভাবের অভিব্যক্তি দেখা গেল না। স্বর্ণকুমারী তার রচিত 2খানি বই এই মহারাষ্ট্রীয় অতিথিকে উপহার দিলেন। চায়ের আসরের শুধু বিশেষ বিশেষ অতিথিদেরই তিনি বই উপহার দেন। তিলক বাংলা পড়তে পারেন না। বই দুটি উল্টে পাল্টে পাশে সরিয়ে রাখলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, বঙ্গদেশীয় বন্ধুগণ, আপনাদের কাছে একটা বিশেষ প্রস্তাব জানাবার জন্যই আমি এবার কলকাতায় এসেছি। সকলেই কৌতূহলী হয়ে তাকালেন তিলকের দিকে। তিলক বললেন, আমরা বছরে একবার ভারতের কোনো শহরে জাতীয় কংগ্রেসের সম্মেলনে মিলিত হই। তারপর সারা বছর আর দেখা সাক্ষাৎ হয় না।
আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। কংগ্রেসের সভায় আমরা বক্তৃতার বন্যা ছোটাই, অবশ্যই ইংরেজিতে। তাতে আমাদের ভাষণপটুতার প্রমাণ হয় বটে, কিন্তু সাধারণ মানুষের মনে তাতে কি একটুও দাগ কাটে? এতকাল পরে আমরা ভারতের জাতীয়ত্ববোধে উদ্বুদ্ধ হতে চাইছি, কিন্তু আপামর জনসাধারণের মধ্যে তার কি কোনো প্রভাব দেখা দিয়েছে এ পর্যন্ত? এতকালের বিদেশি শাসনে আমরা কূপমণ্ডূক হয়ে গেছি। বেশিরভাগ মানুষ এখন নিজের এলাকার বাইরে যায় না, নিজের গোষ্ঠীর বাইরের মানুষদের চেনেই না। একসঙ্গে অনেকে মিলে কোনো কাজ করতে আমরা জানি না। শুধু বক্তৃতা দিয়ে আর সভা সমিতি করে বেশি মানুষকে কাছাকাছি আনাও যাবে না। আমাদের কোনো জাতীয় উৎসব নেই, সেই জন্যই আমার প্রস্তাব, এরকম কিছু কিছু উৎসবের প্রবর্তন করা হোক, যাতে অজানা অচেনা মানুষেরাও কাছাকাছি এসে অংশগ্রহণ করতে পারে। মহারাষ্ট্রে আমরা গণেশ উৎসব শুরু করেছি। ভারতীয়রা ধর্মীয় উৎসব করে নিজের বাড়িতে বাড়িতে, কখনো মন্দিরে গিয়ে। ধর্মের নামে পথে পথে মিছিল করতে ভারতীয়রা ভুলেই গিয়েছিল কয়েকশো বছর ধরে। গণেশ উৎসবে আমরা ভালো সাড়া পেয়েছি। প্রতি বছরই বেশি সংখ্যক মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে যোগ দিচ্ছেন। উপলক্ষ যাই হোক, একসঙ্গে এত মানুষ পথে নামার বিশেষ তাৎপর্য আছে। আপনারা বেঙ্গল প্রেসিডেন্সিতে এরকম কোনো উৎসব চালু করতে পারেন না? অন্যান্য অতিথিরা মুখ চাওয়াচাই করতে লাগলেন। জাতীয় উৎসব মানে গণেশ উৎসব, এ যে এক উদ্ভট কথা। সরলার হাসি পেয়ে গেল। পেট মোটা সুঁড়ওয়ালা ওই কিম্ভূত কিমাকার দেবতাটি সম্পর্কে সে অনেক ঠাট্টা ইয়ার্কি শুনেছে। তাকে নিয়ে উৎসব? একজন অতিথি বললেন, মিস্টার তিলক, আপনি বললেন ভারতীয়দের মধ্যে প্রকাশ্য উৎসবের চল নেই, কিন্তু মুসলমানদের মধ্যে তো আছে। মহরমের সময় সারা দেশেই তারা তাজিয়া নিয়ে বিরাট মিছিল করে। তিলক বললেন, সেটা কি ভারতীয় উৎসব না আরবি উৎসব? সে যাই হোক, মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে, তা ঠিক, কিন্তু হিন্দুরা কি ভারতীয় নয়? তারা চিরকাল বিচ্ছিন্ন, কূপমণ্ডূক হয়ে থাকবে। তাদের ঐক্যবদ্ধ হবার প্রয়োজন নেই। ওরা যদি সারা দেশে মহরমের মিছিল করে, আমরাই বা সারা দেশে কেন গণেশ উৎসব উপলক্ষে মিলিত হতে পারব না? সিদ্ধিদাতা গণেশ সমস্ত হিন্দুদের কাছেই গ্রহণীয়। মতিলাল এবার ঈষৎ শ্লেষের সঙ্গে বললেন, ওহে তিলক, তুমি যাদের সামনে এই কথাগুলি বলছো, কংগ্রেসের অধিবেশনে বাংলা থেকে যারা প্রতিনিধিত্ব করেন তারা অধিকাংশই যে ব্রাহ্মরাই এখানকার সমাজের শীর্ষস্থানে বসে আছেন। তারা মূর্তি পূজায় ঘোরতর বিরোধী। হিন্দু মন্দিরের পাশ দিয়ে যাবার সময় চোখ বুজে পার হয়ে যান। তারা আবার নতুন করে গণেশ পূজার প্রচলন করবেন। না হে না, তোমার এই প্রস্তাব এদের কাছে কলকে পাবে না। তিলক একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বেশ, আপনারা বাঙালিরা উচ্চস্তরের মানুষ, ধর্মীয় উৎসব মানেন না, তাহলে অন্য কোনো উৎসবের কথা ভাবা যাক। আমরা কি বীর পূজার কথা চিন্তা করতে পারি? ইংরেজরা মনে করে আমরা শক্তিহীন, দুর্বল, কাপুরুষ। অতীতে কি আমাদের দেশে বীর যোদ্ধা ছিল না? কাছাকাছি ইতিহাস থেকে সেরকম কোনো বীর দেশপ্রেমিক যোদ্ধাকে যদি আমরা আদর্শ হিসাবে স্থাপিত করি, তাকে কেন্দ্র করে উৎসব শুরু হবে। সেই উপলক্ষে আবার ব্যায়াম চর্চা, অস্ত্র অনুশীলন,
হতে থাকবে। তাহলে আবার আমরা একটা শক্তিশালী জাতিতে পরিণত হব। আমাদের আত্মসম্মানবোধ জাগ্রত হবে। সেরকম একজন বীর পুরুষের নাম ঠিক করুন। আপনাদের বাঙালিদের মধ্যে যদি কেউ থাকেন, তাকে নিয়ে সর্বভারতে উৎসব প্রচলন হবে। মহারাষ্ট্রের দায়িত্বে আমি নিজে নেব। সহসা কেউ কোনো উত্তর দিতে পারলেন না। বাঙালি বীর পুরুষ বঙ্কিমচন্দ্র লিখেছেন, বাংলার ইতিহাস নাই। অস্পষ্ট ইতিহাস থেকে সেরকম মহান কোনো বীর যোদ্ধাকে খুঁজে বার করা যাবে, যাকে ভারতের সমগ্র প্রান্তে মোটামুটি চিনবে? একজন বললেন, বাঙালিই যে হতে হবে তার কোনো অর্থ নেই। ভারতের যে কোনো অঞ্চল থেকে একজনকে বেছে নেওয়া যেতে পারে। ধরা যাক আকবর। হ্যাঁ, সম্রাট আকবর হতে পারেন না? অমনি আরও কয়েকজন বললেন, হ্যাঁ, আকবর। আকবরকে সকলেই মেনে নেবে। তিলক এদের প্রত্যেকের মুখপানে দৃষ্টি সঞ্চালন করলেন। তারপর জিহ্বায় তরোয়ালের ধার এনে বললেন, আকবর। আকবরের ব্যক্তিগত বীরত্বের কোনো প্রসিদ্ধি আছে বুঝি? এদেশেরই বিভিন্ন সুলতান ও রাজাদের তিনি দমন করেছেন। তার দৃষ্টান্তে আজকের কেউ প্রেরণা পাবে? একটু থেমে তিনি আবার বললেন, আকবর কি ভারতীয়? সেও তো বিদেশি শাসক। আমি যতদূর ইতিহাস জানি, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়ী হয়ে ভারত দখল করে। এই বাবর পিতা ও মাতার দিক দিয়ে তৈমুর আর চেঙ্গিস খানের বংশধর। দুজনেই কুখ্যাত লুটেরা। বিদেশি বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন কেড়ে নেয়, আর আকবর সেই সিংহাসনে বসে 13 বছর বয়সে 1556 খ্রিস্টাব্দে। মাত্র 30 বছরেই এই বিদেশি রাজশক্তি ভারতীয় হয়ে গেল। ইংরেজরা পলাশির যুদ্ধ জয় করার পর 135 বছর কেটে গেছে। তাহলে ইংরেজরাই বা কী করে বিদেশি শক্তি হবে? তিলক বললেন, তাহলে আমরা এবারেও আরও 200-300 বছর পরাধীন থেকে দেখি ইংরেজরাও পুরোপুরি ভারতীয় হয়ে যায় কিনা। তবে আর আন্দোলন করে লাভ কি? দাসত্ব করতেই আমরা অভ্যস্ত। এরপর আকবরের পক্ষে বিপক্ষে তর্ক শুরু হয়ে গেল। কেউ বললেন, আকবর হিন্দু মুসলমানকে মেলাবার চেষ্টা করেছিলেন, সেটাই একটা আদর্শ হতে পারে। আরেকজন বললেন, অনেক মুসলমানের কাছে সেই জন্য আকবর ঠিক গ্রহণীয় নয়। তাকে খাঁটি মুসলমান বলে মনে করা হয় না। তিনি হিন্দু রমণীদের অন্তঃপুরে স্থান দিয়েছেন। অন্য একজন বললেন, আকবর বেছে বেছে হিন্দু রাজকন্যাদের বিয়ে করতেন, কিন্তু নিজের পরিবারের কোনো মেয়েকে কি হিন্দু রাজার সঙ্গে বিয়ে দিয়েছেন? আরেকজন বললেন, আকবরের ছবি নিয়ে উৎসব করতে গেলে সব মুসলমানরাই আপত্তি জানাবে। কোনো মানুষের ছবি কিংবা মূর্তি পূজাও তাদের কাছে নিষিদ্ধ। তখন অন্য কোনো বীর খোঁজা হতে লাগলো। কেউ বলল, আলেকজান্ডারের বিরুদ্ধে লড়েছিল সেই পুরু। অমনি অন্য একজন জিজ্ঞেস করল, কেমন দেখতে ছিল তাকে? কেউ বলল, সংগ্রাম সিংহ। কেউ বলল, রাজা শশাঙ্ক। কেউ বলল, নানা সাহেব। কেউ আবার বলল, গুরু গোবিন্দ সিং। এই সব পরস্পর বিরোধী মতামতের সময় চুপ করে রইলেন তিলক। তার কঠিন মুখভঙ্গি দেখলে মনে হয় এদের কোনো প্রস্তাবই তিনি গ্রাহ্যের উপযুক্ত বোধ করছেন না। একসময় তিনি মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বললেন, শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প,
নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।